আসসালামু আলাইকুম। শেয়ার বাজারে এমন একটি সময় আসে যখন প্রায় প্রতিটি বিনিয়োগকারীর মনে একটি প্রশ্নই ঘুরপাক খেতে থাকে, আর সেটা হচ্ছে এখন কি আরও উঠবে নাকি এখান থেকেই কারেকশন শুরু হবে। আজ আমরা ইমোশন দিয়ে না, বরং চার্ট, লিকুইডিটি, ভলিউম এবং মার্কেট স্ট্রাকচারের আলোকে খুঁজে দেখার চেষ্টা করব বর্তমান ট্রেন্ড কতটা শক্তিশালী, কোন সেক্টরে স্মার্ট মানির উপস্থিতি বেশি, আর আগামী সপ্তাহে কোন লেভেলগুলোর দিকে সবচেয়ে বেশি নজর রাখা উচিত আমাদের। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক এই সপ্তাহের উইকলি স্কোর কার্ড। উইকলি স্কোর কার্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহের তুলনায় কিন্তু 1.57% উপরে ক্লোজ করেছে, 5,895 পয়েন্টে আজকে ক্লোজ করেছে। উইকলি স্ট্যাটাস হচ্ছে বুলিশ কন্টিনিউশন, অর্থাৎ এই সপ্তাহে কিন্তু ইতিবাচক ট্রেন্ড ধরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে, আর সেকেন্ড স্ট্রংগেস্ট হিসেবে আমরা টেক্সটাইল সেক্টরকে দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু ধারাবাহিকভাবে শক্তিশালী মোমেন্টাম বজায় রেখেছে। আর স্মার্ট মানির প্রধান ফোকাসই ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেখানে ধারাবাহিক বাইং ইন্টারেস্ট আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে মার্কেট ক্যারেক্টার ছিল ব্রড বেসড বাইং, অর্থাৎ বাইং ইন্টারেস্ট শুধু কয়েকটি বড় কোম্পানিতে সীমাবদ্ধ ছিল না, বরং বাজারের বিভিন্ন সেক্টরে অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখা জরুরি, আর সেটা হচ্ছে লিকুইডিটি কিন্তু আগের সপ্তাহের তুলনায় কমেছে আমরা দেখতে পাচ্ছি। তাই আগামী সপ্তাহে বুলিশ মোমেন্টাম ধরে রাখতে লিকুইডিটির ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। আগামী সপ্তাহে আমাদের কি ফোকাস থাকবে, সাপোর্ট জোন হচ্ছে 5,760 থেকে 5,800, আর রেজিস্ট্যান্স হচ্ছে 5,900 থেকে 6,000-এর রেজিস্ট্যান্স জোন, যেটা আমি বলে আসছিলাম। আর যেটা বলছিলাম, লিকুইডিটির দিকে আমাদের নজর রাখতে হবে এবং স্মার্ট মানি ফ্লো। ঠিক আছে, স্মার্ট মানি কোন সেক্টরগুলোতে রোটেশনে রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন দেখা যাক গত সপ্তাহে আমাদের প্রত্যাশার সঙ্গে বাস্তব বাজারের মিল কতটা ছিল। এখন আমরা দেখে নেই মার্কেট প্রিডিকশন ভার্সেস রিয়েলিটি। গত সপ্তাহে আমরা বলেছিলাম ডিএসিএক্স তার দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড চ্যানেল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। পাশাপাশি এও বলেছিলাম 5,760 থেকে 5,800 রেজিস্ট্যান্স জোন অতিক্রম করতে পারলে বাজারের পরবর্তী লক্ষ্য হতে পারে 5,900 পয়েন্ট। আমরা আরও বলেছিলাম যদি লিকুইডিটি এবং বাইং প্রেশার শক্তিশালী থাকে তাহলে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে কথা হয়েছিল। বাস্তব বাজার কিন্তু ঠিক সেই দিকে এগিয়েছে। আমরা দেখেছি ডিএসিএক্স সফলভাবে 5,760 থেকে 5,800 যে জোন তার উপরে অবস্থান ধরে রেখেছে এবং এই সপ্তাহে 5,895 পয়েন্টে ক্লোজ করেছে। সপ্তাহ জুড়ে লিকুইডিটি আগের সপ্তাহের তুলনায় কিন্তু উন্নতি করেছে এবং বাইং ইন্টারেস্টও ইতিবাচক ছিল, যা আমাদের আগের বিশ্লেষণকে সমর্থন করছে। তো এখন বাজার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অবস্থান করছে। সামনে রয়েছে 5,900 থেকে 6,000-এর রেজিস্ট্যান্স জোন। এই জোন শক্তিশালী ভলিউমের মাধ্যমে যদি এটাকে ভাঙতে পারে তাহলে দীর্ঘমেয়াদী বুলিশ মোমেন্টাম আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে এই রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি কিছুটা কনসলিডেশন বা প্রফিট বুকিং দেখা গেলেও সেটিকে আপাতত স্বাভাবিক বাজার আচরণ হিসাবেই আমি বিবেচনা করব। তো চলুন এবার উইকলি চার্ট বিশ্লেষণ করে বাজারের বড় ছবিটা আমরা একটু বিস্তারিতভাবে দেখে নেই। চার্টটি লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিএসিএক্স দীর্ঘদিনের ডাউন ট্রেন্ড চ্যানেল থেকে সফলভাবে ব্রেকআউট করেছে। এরপরে চ্যানেলের উপরে ট্রেন্ড লাইনকে সফলভাবে রিটেস্ট করে আবারও ঊর্ধ্বমুখী গতি ধরে রাখতে সক্ষম হয়েছে, যা বুলিশ কন্টিনিউশনের একটি ইতিবাচক সংকেত। বর্তমানে ডিএসিএক্স 5,895 পয়েন্টে ক্লোজ করেছে এবং এখন কিন্তু 5,900 থেকে 6,000-এর রেজিস্ট্যান্স জোনের একবারে কাছাকাছি অবস্থান করছে। তাই আগামী সপ্তাহে এই জোনটি বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র হবে। আমরা আরও দেখতে পাচ্ছি ডিএসিএক্স এখনও কিন্তু ইএমএ 200-এর উপর অবস্থান করছে। বর্তমানে ইএমএ 200 প্রায় 5,532 পয়েন্টে, যা দীর্ঘমেয়াদী ট্রেন্ড এখনও বুলিশ থাকার ইঙ্গিত দিচ্ছে। আর অন্যদিকে আরএসআই প্রায় 70-এর কাছাকাছি, যা শক্তিশালী মোমেন্টাম নির্দেশ করছে। তবে আরএসআই যেহেতু 70-এর কাছাকাছি অবস্থান করছে, আর সেই ক্ষেত্রে কিছুটা কনসলিডেশন অথবা স্বল্পমেয়াদী প্রফিট বুকিং দেখা গেলেও সেটিকে আপাতত স্বাভাবিক বাজার আচরণ হিসেবেই বিবেচনা করা যায়। আগামী সপ্তাহে যদি ডিএসিএক্স 6,000 পয়েন্টের উপরে শক্তিশালী সাপ্তাহিক ক্লোজিং দিতে পারে তাহলে দীর্ঘমেয়াদী বুলিশ ট্রেন্ড আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর অন্যদিকে যদি এই রেজিস্ট্যান্স জোন থেকে সেলিং প্রেশার আসে তাহলে যেটা বলছিলাম 5,630 থেকে 5,685-র যে স্ট্রং ডিমান্ড জোন যেটার কথা বলে আসছিলাম, আর সেটাকে আমরা লং টার্ম সাপোর্ট হিসেবে কাজ করছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সব মিলিয়ে উইকলি চার্ট এখনও কিন্তু ইতিবাচক অবস্থানে রয়েছে। যতক্ষণ পর্যন্ত ডিএসিএক্স গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনের উপরে অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত দীর্ঘমেয়াদী বুলিশের স্ট্রাকচার অক্ষুণ্ণ থাকবে। তো এবার চলুন আমরা ডেইলি চার্টে দেখে নেই স্বল্প মেয়াদে বাজার আমাদেরকে কী বার্তা দিচ্ছে। আমরা চলে যাচ্ছি ডেইলি চার্টে। তো ডেইলি চার্টের দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিএসিএক্স এখনও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেলের উপরে রয়েছে। পিচফর্কের একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে সাপোর্ট নিয়েছে এবং আমরা যেটা বলেছিলাম জ্ঞান ফ্যান হিসাবে যদি আমরা দেখি সেখানেও আমরা দেখেছি 5,860 লেভেলটা একটা রিজেকশন ছিল, সেটাকে ভেঙে সেটার উপরে ধরে রেখেছে 895। এখন রিজেকশন ফেস করছে 5,900 থেকে 5,940, কিন্তু ইমিডিয়েট এবং খুব একটা ইম্পর্টেন্ট
রিজেকশন লেভেল হিসেবে আমরা এটাকে দেখছি। আর ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 5760 থেকে 5800। আমরা যারা ইন্ডিকেটর বেস ট্রেডিং করি আমরা দেখতে পাচ্ছি EMA 20 এবং EMA 50-র উপরে কিন্তু ট্রেড হচ্ছে, এটা কিন্তু পজিটিভ, মুভিং অ্যাভারেজের উপরে ধরে রেখেছে। আর আমরা যেটা বলছিলাম যে 5630 থেকে 5685 এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ডিমান্ড জোন, একটা স্ট্রং ডিমান্ড জোন। এটার উপর যতক্ষণ ধরে রাখছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের বুলিশ স্ট্রাকচার ভ্যালিড রয়েছে বলে আমরা ধরে নিব। তো এখন কিন্তু আমরা সাপোর্ট হিসাবে দেখব 5760 থেকে 5800 লেভেলকে। যতক্ষণ পর্যন্ত এটার উপরে ধরে রেখেছে ডিএসএক্স অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত বুলিশ স্ট্রাকচার ইতিবাচক থাকবে। অন্যদিকে সামনে 5900 থেকে 5940 জোন যেটা রয়েছে এটা প্রথম গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, আর এর ঠিক উপরেই কিন্তু 6000-এর সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে। তাই আগামী কয়েকটি ট্রেডিং সেশনে এই দুটি লেভেলের দিকে বাজার কীভাবে রিয়েক্ট করে সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর RSI কিন্তু বর্তমানে 60-র উপরে রয়েছে, অর্থাৎ মোমেন্টাম এখনও ইতিবাচক রয়েছে। তবে রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি থাকার কারণে কিছুটা কনসলিডেশন কিংবা স্বল্পমেয়াদী প্রফিট বুকিং দেখা গেলেও সেটিকে আপাতত স্বাভাবিক হিসেবে আমরা দেখব। তো যেটা বলছিলাম 5900 থেকে 5940 আমাদের ইমিডিয়েট এবং ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স, এবং নিচে সাপোর্ট হিসেবে 5760 থেকে 5800 লেভেলকে আমরা ওয়াচ করব। আর যদি 5940-এর উপর যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে 6000-এর সাইকোলজিক্যাল লেভেল হয়তো সামনে আলোচনায় আসবে। তো ভিউয়ার্স আমরা দেখে নিলাম ডিসিএক্সের ডেইলি চার্টের স্ট্রাকচার, ডেইলি চার্ট আমাদেরকে কি বলছে বোঝার চেষ্টা করলাম। তো এবার চলুন দেখে নেওয়া যাক মার্কেট ব্রেথ এবং লিকুইডিটি কেমন ছিল। আমরা দেখতে পাচ্ছি আজকের কিন্তু আমরা টোটাল টার্নওভার যদি দেখি প্রায় 1043 কোটি টাকা এই সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে এটা কিন্তু টার্নওভার ছিল, এবং টোটাল ট্রেড 2,47,542টি এবং ভলিউম ছিল 38.85 কোটি শেয়ার হাত বদল হয়েছে। অ্যাডভান্সার্সে 173 আর ডিক্লাইনার্স 157 আর আনচেঞ্জ অবস্থায় ছিল 55। তো আগের ট্রেডিং সেশনের তুলনায় লিকুইডিটি কিন্তু কিছুটা কমেছে, যা বাজারে ইনভেস্টর পার্টিসিপেশন কিছুটা কমার ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। তবে ইতিবাচক দিক হলো লিকুইডিটি কিছুটা কমলেও ডিএসএক্স ঊর্ধ্বমুখী অবস্থানে ক্লোজ করেছে এবং অ্যাডভান্সার্সের সংখ্যা কিন্তু ডিক্লাইনার্সের তুলনায় বেশি ছিল। এটা ইঙ্গিত দিচ্ছে যে বাজারে বাইং ইন্টারেস্ট এখনও পুরোপুরি দুর্বল হয়ে যায়নি। যখন ইন্ডেক্সের সঙ্গে লিকুইডিটি এবং মার্কেট ব্রেথ দুটি ইতিবাচক থাকে তখন আপট্রেন্ড তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় আমরা জানি। আর অন্যদিকে যদি ইন্ডেক্স বাড়লেও লিকুইডিটি এবং মার্কেট ব্রেথ ধারাবাহিকভাবে দুর্বল হতে শুরু করে তাহলে সেটা ট্রেন্ডের শক্তি কমে আসার একটা প্রাথমিক সতর্ক সংকেত হতে পারে। তো সব মিলিয়ে যদি আমরা বলি প্রাইস অ্যাকশনের পাশাপাশি মার্কেট ব্রেথ এবং লিকুইডিটিও আগামী সপ্তাহের ট্রেন্ড মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। তো এবার চলুন দেখে নেওয়া যাক স্মার্ট মানি এই সপ্তাহে কোন সেক্টরে বেশি সক্রিয় ছিল আমরা একটু দেখে নেই। সেক্টর পারফরমেন্সের দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, এরপরে রয়েছে টেক্সটাইল সেক্টর, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টর ধারাবাহিকভাবে ভালো মোমেন্টাম ধরে রেখেছে। অন্যদিকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরও ধীরে ধীরে বাইং ইন্টারেস্ট বাড়তে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা মার্কেট ম্যাপে চলে যাই, আমরা যদি আজকের সেক্টরের মুভমেন্টগুলো দেখার চেষ্টা করি আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বাইং প্রেশার শুধু একটি বা দুটি স্টকে সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন সেক্টরের লিডিং সেক্টরগুলোতে কিন্তু মানি ফ্লো হয়েছে, যা ব্রড মার্কেট পার্টিসিপেশনের ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। বিশেষ করে টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং স্টকে কিন্তু সেক্টরে কিন্তু আমরা বেশ কয়েকটি লিডিং স্টক এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে বোঝা যাচ্ছে এই সেক্টরগুলোই বর্তমানে মার্কেট লিডারশিপ ধরে রেখেছে। তো এবার আমরা ডিএসএক্স এবং DS30-র পারফরমেন্স কম্পেয়ার করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লার্জ ক্যাপ স্টকের পাশাপাশি ব্রড মার্কেট থেকেও ভালো সমর্থন মিলছে, অর্থাৎ বর্তমানে আপট্রেন্ড শুধু কয়েকটি হ্যাভিওয়েট স্টকের উপর নির্ভর করছে না, বরং বাজারের অংশগ্রহণও তুলনামূলকভাবে বিস্তৃত রয়েছে। তো সব মিলিয়ে স্মার্ট মানি এখনও শক্তিশালী সেক্টরগুলোর দিকে অবস্থান করছে। তাই আগামী সপ্তাহে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের উপর বিশেষ নজর রাখা যেতে পারে। এই সেক্টরগুলোর মধ্য থেকে আগামী সপ্তাহের মার্কেট লিডার বেরিয়ে আসার সম্ভাবনা বেশি। তো এবার চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের উইকলি ভলিউম লিডার্স আমাদেরকে কী বার্তা দিচ্ছে। তো আমরা উইকলি ভলিউম লিডার্স কারা ছিল একটু দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি উইকলি ভলিউম লিডার্স বোর্ডে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাইহাম টেক্স, সাইহাম কটন, বেক্সিমকো, ফেকদিল, আর্গন ডেনিম, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এগুলো কিন্তু উইকলি ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো এই স্ট্রাকচার বিচারে আজকে যে স্টকগুলোর বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব, সাইহাম টেক্স, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাইহাম কটন, আর্গন ডেনিম, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো লিমিটেড। তো শুরু করছি সাইহাম টেক্স দিয়ে। আর আজকের আলোচনায় আমি উইকলি টাইম ফ্রেম ব্যবহার করেছি যাতে আমরা স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে কিন্তু দীর্ঘদিনের কনসলিডেশনের পর স্টকটি শক্তিশালী ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউটের সঙ্গে ভলিউমের
কনফার্মেশনও কিন্তু রয়েছে, যা বায়ার্সের শক্তিশালী অংশগ্রহণের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। কোনো ইনডিসিশন নেই, একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি সেটার উপরে ক্লোজ করেছে 2460। তো এখন আমরা যদি প্রায়র রেজিস্ট্যান্স লেভেলটা দেখি, এখানে একটা ফিয়ার ফেস করার একটা সম্ভাবনা রয়েছে, তো আমাদেরকে দেখতে হবে যে এটা ধরে রাখতে পারছি কিনা। ঠিক আছে, 24 থেকে 2450-এর উপর ধরে রাখতে পারছি কিনা, যদি পারে সেক্ষেত্রে 28 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আমরা ইন্ডিকেটর বেস ট্রেডিং করি, ইএমএ 50 এবং 200-এর অনেকটা উপরে রয়েছে এবং মোমেন্টাম ভালো রয়েছে, আরএসআই ভালো বলছে আমাদেরকে এবং ভলিউম সাপোর্ট রয়েছে। তো দেখা যাক যে 24-এর উপরে ধরে রাখতে পারছি কিনা, 24 থেকে 24.5 লেভেলের উপরে ধরে রাখতে পারছি কিনা। এবং এরপর একটা ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করলাম, 28 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এখনও কিন্তু স্ট্রাকচার অনেকটা ভালো রয়েছে। এরপরে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমি ডেইলি টাইম ফ্রেমে দেখিয়েছিলাম একটা লম্বা সময়ের অ্যাসেন্ডিং চ্যানেল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 3টা সপ্তাহের ক্যান্ডেল যদি আমরা দেখি, রাইজিং প্রাইস, রাইজিং ভলিউম, প্রাইস ভলিউম ম্যাট্রিক্স হিসেবে খুব স্ট্রংলি বুলিশ বলবো। একটা ইম্পর্টেন্ট লেভেল 620 আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ভেঙে দাঁড়িয়েছে এবং এরপর একটা লেভেল শেয়ার করেছিলাম 8, তো এখন কিন্তু 670-এ ক্লোজ করেছে। তো এখন দেখা যাক যে 8-এর কাছাকাছি কী ধরনের রিয়েকশন দেখায়, তো সেখানে যেতে পারছি কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো। এখনও কিন্তু স্ট্রাকচার অনেকটা আমরা স্ট্রং দেখতে পাচ্ছি। আগের স্ট্রাকচারটা কিন্তু যেটা ছিল, আগের লেভেল ব্রেক করে অনেকটা উপরে অবস্থান করছে, কোনো ইনডিসিশন দেখতে পাচ্ছি না, ভলিউম সাপোর্ট রয়েছে, মোমেন্টাম ভালো এবং আমরা যদি মুভিং অ্যাভারেজ লাইন দেখি সেটার উপরে কিন্তু অনেকটা উপরে অবস্থান করছে। এখনও কিন্তু স্ট্রাকচার ভালো রয়েছে। তো এখন দেখা যাক যে প্রাইস লেভেল শেয়ার করেছি সেখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। এরপর সাইহাম কটন উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলে রিজেকশন ফেস করছে, ক্লোজ করেছে 2290-তে গিয়েছিল, কিন্তু উইকলি হাইটা ছিল আমরা দেখতে পাচ্ছি 2460, একটা ইম্পর্টেন্ট লেভেল। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম 2420 লেভেলটা। সো সেখানে যারা আপনারা প্রফিট টেক করেছেন আমি বলবো যে ভালো, কারণ আমরা যদি ট্রেডিং মেন্টালিটিতে চিন্তা করি, প্রাইস গ্যাপ কিন্তু পাওয়া গেছে, আবার নতুন করে এন্ট্রির সুযোগ কিন্তু আমাদের তৈরি হচ্ছে। বাট আমি আবারও বলছি, যারা পজিশনাল মাইন্ডসেটে চিন্তা করি, আমার এই বিশ্লেষণটা কিন্তু তাদের জন্য না। ঠিক আছে, তারপর আমরা এখানে একটা উপরে একটা ইম্পর্টেন্ট লেভেল দেখতে পাচ্ছি 26, তো এখন যেটা হচ্ছে 23-এর উপর ধরে রাখতে পারছি কিনা এবং 24 থেকে 2420 লেভেলে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। ঠিক আছে, যদি এটাকে ভেঙে দাঁড়াতে পারে সেক্ষেত্রে 26 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। এখনও কিন্তু স্ট্রাকচার বিচারে আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি বুলিশ রয়েছে। এরপরের যে স্ট্রাকচার সেটা হচ্ছে আর্গন ডেনিম। আর্গন ডেনিমে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং ক্যান্ডেল দিয়েছে, কোনো ইনডিসিশন কিন্তু নেই, ভলিউম সাপোর্ট রয়েছে। পরবর্তী ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 2680 লেভেলটা ইম্পর্টেন্ট, এখন 2560-এ ক্লোজ করেছে এবং একটা ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম 2430, সেটাকে ভেঙে উপরে ক্লোজ করেছে। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটাও স্ট্রংলি বুলিশ রয়েছে। তো সামনের সপ্তাহে এখন 2680-তে যেতে পারছি কিনা এবং এখানে কী ধরনের রিয়েকশন দিচ্ছে সেটা দেখার আমরা চেষ্টা করব। তবে টেকনিক্যাল আমি যেখানে বাধা পেতে পারি সেই লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সম্ভাব্য রিট্রেসমেন্ট লেভেল যেখান থেকে গিয়ে রিট্রেস করতে পারে। তো দেখা যাক এরপরে কি হয়। এরপরের যে স্ট্রাকচার স্টক সেটা হচ্ছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি গিয়ে নিচে ক্লোজ করেছে, হাই গিয়েছিল আমরা 2140, ক্লোজটা করেছে 2080। ঠিক আছে, তো এখন দেখার বিষয় যে 21-এর উপর ধরে রাখতে পারছি কিনা। যদি ধরে রাখতে পারি 23 থেকে 2370-এর লেভেলটা, 2370-এর লেভেলটা ইম্পর্টেন্ট হবে। 2350 থেকে 2370-এ আমরা দেখার চেষ্টা করব। ভলিউম সাপোর্ট রয়েছে এবং মুভিং অ্যাভারেজের অনেকটা উপরে অবস্থান করছে এবং একটা ইম্পর্টেন্ট লেভেল সাপোর্ট হিসেবে আমরা দেখার চেষ্টা করব। 19 থেকে 1920 লেভেলটাকে আমরা সাপোর্ট হিসেবে এটাকে অবজার্ভ করব। আর আজকের আলোচনার শেষ স্টক হিসেবে যেটাকে রেখেছি সেটা হচ্ছে যে বেক্সিমকো লিমিটেড, যেটার সাথে আমাদের অনেক বিনিয়োগকারীর একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা রয়েছে, একটা আবেগের সম্পর্ক রয়েছে। একসময় এটা ছিল বাজারের সবচেয়ে আলোচিত স্টকগুলোর একটি, তাই আজকের উইকলি চার্টে দেখে নেওয়ার চেষ্টা করব আমরা এটার ইম্পর্টেন্ট লেভেলগুলো। তো আমি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করেছি কিছু লেভেল, যেমন 24 থেকে 25.5 একটা লেভেল, একটা সাপোর্ট লেভেল। এরপরে 20 থেকে 21.5-এর লেভেল স্ট্রং ডিমান্ড হিসাবে, একটা ডিমান্ড জোন হিসাবে আমি সেটাকে দেখিয়েছি আপনাদেরকে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু 2080 পর্যন্ত নেমেছিল, তারপরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে 2320-এ ক্লোজ করেছে। এই উইকের ক্যান্ডেলে যদিও রেড, আমরা যদি একটু ডেইলি দেখার চেষ্টা করি, ডেইলি আমরা ক্যান্ডেলটা যদি একটু দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেলটা কিন্তু আমরা একটা ভালো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকটা আমরা যদি আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা যারা দেখি, অনেকটা আমাদেরকে এখানে একটা এনগালফিংয়ের মতো, বুলিশ এনগালফিংয়ের মতো আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, হ্যাঁ আমরা এটাকে এনগালফিং হিসেবে, বুলিশ এনগালফিং হিসেবে ট্রিট করতে পারি। এবং আমরা যেটা বলছিলাম যে 20 থেকে 2150, 2320 মানে অনেকটা উপরে ক্লোজ করেছে। তো এখন দেখার বিষয় ধরে রাখতে পারছি কি না, 25.5-এর উপর ধরে রাখতে পারছি কি না। আর আমি এটাও বলেছিলাম যতক্ষণ পর্যন্ত না 30-এর উপরে গিয়ে এটা দাঁড়াচ্ছে, নতুন করে র্যালির ব্যাপারে বলবো না বা চিন্তা করছি না।
কারণ সেখানে অনেকগুলো লেভেল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। 33-30 লেভেলটা ইম্পর্টেন্ট, 32 থেকে 33-30 লেভেলটা ইম্পর্টেন্ট হবে, আবার 36-এর কাছাকাছি গিয়ে ওই লেভেলটাও ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, সো অনেকগুলো বিষয় রয়েছে। তো এখন দেখার বিষয় যে 25.5-এর উপর যদি ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে হয়তো 30-এর কাছাকাছি, দেন এরপর 30-এর উপর যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে 33-এ গিয়ে আমরা সেটা দেখার চেষ্টা করব 33 থেকে 33-30-এ কী ধরনের রিয়েকশান দেখাচ্ছে। তবে আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যদি দেখি, আমরা যারা দেখছি আমরা কিন্তু একটা এনগালফিং ফরমেশন পাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু এখান থেকে নতুন করে প্রাইস বাড়ার একটা হোপ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যে লেভেলটার কথা বলেছিলাম সেই লেভেলটা কাজ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে, যে কারণে আমি কিন্তু এই জোনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন দেখার বিষয় যে ধরে রাখতে পারছি কিনা, যেটা বললাম 25.5-এর উপর ধরে রাখতে পারছি কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এবার চলুন দেখে নেওয়া যাক আগামী সপ্তাহের জন্য আমাদের ট্রেডিং গেম প্ল্যান কী হওয়া উচিত। উইকলি এবং ডেইলি দুটো চার্টই কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ইতিবাচক বার্তা দিচ্ছে। লং টার্ম ট্রেন্ড যদি আমরা দেখি ডিএসিএক্সের উইকলি চার্টের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি লং টার্ম ডাউন ট্রেন্ড চ্যানেল থেকে সফল ব্রেকআউটের পর ডিএসিএক্স এখনও কিন্তু তার বুলিশ স্ট্রাকচার ধরে রেখেছে। একই সঙ্গে যদি আমরা ডেইলি চার্টের দিকে তাকাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি ডেইলি চার্টে ইন্ডেক্স এখনও একটা বুলিশ অ্যাসেন্ডিং পিচফর্কের মধ্যেই কিন্তু ট্রেড করছে, এবং ইন্ডেক্স কিন্তু এখনও পিচফর্কের আপার হাফে অবস্থান করছে, যা মিডিয়াম টার্ম আপ ট্রেন্ড এখনও অক্ষুণ্ণ থাকার ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। আর আগামী সপ্তাহে সবার আগে আমাদের নজর থাকবে রেজিস্ট্যান্স জোনের দিকে, যেটা বলছিলাম 5,900 থেকে 5,940 যে রেজিস্ট্যান্স জোন, এখানে কী ধরনের রিয়াকশন দিচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং সাপোর্ট হিসেবে আমরা কিন্তু আমাদের ইমিডিয়েট যে সাপোর্ট জোন রয়েছে 5,760 থেকে 5,800 দিকে আমাদের নজর আমরা রাখবো, যে এটার উপরে ধরে রাখতে পারছি কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। এই সাপোর্ট ধরে রাখতে পারলে বাজারের বুলিশ স্ট্রাকচার কিন্তু অক্ষুণ্ণ থাকবে। আর সেক্টর রোটেশনের দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমরা দেখব যে দেখার চেষ্টা করব যে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের উপর আমাদের বিশেষ নজর রাখতে হবে, কারণ বর্তমান স্মার্ট মানি ফ্লো মূলত এই সেক্টরগুলোর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে শুধু ইন্ডেক্সের মুভমেন্ট না, লিকুইডিটি এবং মার্কেট ব্রেথের দিকেও সমান গুরুত্ব আমাদেরকে দিতে হবে, কারণ শক্তিশালী আপট্রেন্ড ধরে রাখতে হলে ধারাবাহিক বাইং ইন্টারেস্ট এবং ভালো মার্কেট পার্টিসিপেশন প্রয়োজন। যদি আগামী সপ্তাহে লিকুইডিটি শক্তিশালী থাকে এবং মার্কেট ব্রেথ ইতিবাচক থাকে, তাহলে বর্তমান বুলিশ ট্রেন্ড আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে। আর অন্যদিকে যদি রেজিস্ট্যান্স জোন থেকে কিছুটা লিকুইডিটি কমে যায় এবং সেলিং প্রেশার বাড়তে শুরু করে, তাহলে স্বল্পমেয়াদী কনসলিডেশন দেখা যেতে পারে। তাই আগামী সপ্তাহে আমার সবচেয়ে বেশি নজরে থাকবে প্রাইস অ্যাকশন, ভলিউম, লিকুইডিটি, মার্কেট ব্রেথ এবং সেক্টর রোটেশনের উপর। সব মিলিয়ে বর্তমান ট্রেন্ড কিন্তু এখনও বুলিশের পক্ষেই রয়েছে, তবে রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি অবস্থান করার কারণে প্রাইস অ্যাকশন, ভলিউম এবং লিকুইডিটি এই তিনটি বিষয় আগামী সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কি চিন্তা করছেন। ধন্যবাদ সবাইকে।